ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-1 উপনিষদে উক্ত চরৈবেতি শব্দের অর্থ। অপশান ক যাত্রা থামায়, অপশান খ এগিয়ে যাও, অপশান গ দাঁড়িও না, অপশান ঘ বসে পড়ো। সঠিকটা হচ্ছে অপশান খ এগিয়ে যাও। ব্র্যাকেট দিয়ে বলেছে স্বদেশী মিটিং এর রীতি ছিল। অপশান ক নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, অপশান খ নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, অপশান গ যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, অপশান ঘ যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান ক নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। 3 এন্টিলোপ হরিণের ঘণ্টায় গতিবেগ। অপশান ক 36 মাইল, অপশান খ 45 মাইল, অপশান গ 60 মাইল, অপশান ঘ 70 মাইল। সঠিকটা হচ্ছে অপশান খ 45 মাইল। তারপর 1-4 আলাস্কার পর্বতটির নাম। অপশান ক আরাবল্লী, অপশান খ মাউন্ট চেম্বারলিন, অপশান গ হিমালয়, অপশান ঘ নীলগিরি। সঠিকটা হচ্ছে অপশান খ মাউন্ট চেম্বারলিন। তারপর 1-5 অরণি বলতে বোঝায়। অপশান ক বটগাছ, অপশান খ আম গাছ, অপশান গ বেলগাছ, অপশান ঘ চিত্রক গাছ। সঠিকটা হচ্ছে অপশান ঘ চিত্রক গাছ। তারপর 1-6 কাল থেকে মনে মোড় লেগে আছে খটকা। খটকা কী নিয়ে? অপশান ক তেজপাতে তেজ কেন, অপশান খ ঝোলা গুড় কিসে দেয়, অপশান গ কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে, অপশান ঘ কোনোটিই নয়। সঠিকটা হচ্ছে অপশান খ ঝোলা গুড় কিসে দেয়। তারপর 1-7 চিরদিনের কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ। অপশান ক 1943 খ্রিস্টাব্দে, অপশান খ 1950 খ্রিস্টাব্দে, অপশান গ 1976 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1980 খ্রিস্টাব্দে ঘটেছিল। সঠিকটা হচ্ছে অপশান ক 1943 খ্রিস্টাব্দে। তারপর 1-8 প্রদত্ত কোন বানানটি ভুল? অপশান ক অবনী, অপশান খ অর্ঘ্য, অপশান গ সূর্য, অপশান ঘ কিংবদন্তি। তাহলে এখানে গ এ সূর্য বানানটাও ভুল আছে, আর ঘয়ে থাকা কিংবদন্তি বানানটাও ভুল আছে। তারপর 1-9 কোনটি ধনাত্মক শব্দ? অপশান ক ঝিরঝির, অপশান খ বাসনকোসন, অপশান গ আজে বাজে, অপশান ঘ কানাকানি। সঠিকটা হবে হচ্ছে অপশান ক ঝিরঝির। তারপর 1-10 প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? অপশান ক মণ্ডপ, অপশান খ পঙ্কজ, অপশান গ গায়ক, অপশান গ বাঁশি। সঠিকটা হচ্ছে অপশান ক মণ্ডপ। তারপর 1-11 মাঠে ময়দানে এখন শুধুই বিশ্বকাপ ক্রিকেটের আমেজ। এখানে মাঠে ময়দানে কিসের উদাহরণ? অপশান ক ধনাত্মক শব্দ, অপশান খ তৎসম শব্দ, অপশান গ বিদেশি শব্দ, অপশান ঘ শব্দ দ্বৈত। সঠিকটা হচ্ছে অপশান ঘ শব্দ দ্বৈত। তারপর 1-12 ঠিক বানানটি হলো অপশান ক ফাল্গুন এর একটা বানান দিয়েছে, অপশান খতে দুর্গার বা একটা বানান দিয়েছে, অপশান গতে অদ্ভুতের একটা বানান দিয়েছে, অপশান ঘতে বিপদের একটা বানান দিয়েছে। তাই যেটা ঠিক বানান সেটা হচ্ছে দুর্গার বানানটা। তাহলে অপশান খ হবে। 2-1 বলেছে রবীন্দ্রনাথ জনগণমনর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। হচ্ছে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। তারপর 2-2 কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। কোন মাসের বর্ষামঙ্গল হবে? উত্তরটা হবে শ্রাবণ মাসে। তারপর 2-3 মেঘচোর কাকে বলা হয়েছে? উত্তরটা হবে পুরন্দর চৌধুরীকে। তারপর 2-4 কিষাণপাড়া নীরব কেন? দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ পাড়া ছেড়ে চলে যাওয়ায় কিষাণপাড়া নীরব। 5 ওরা ভেবেছিল মনে, ওরা কারা? কবিতায় ওরা বলতে অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের কথা বলা হয়েছে। 2-6 বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন? কোথাও কোনো ভালো কথা শুনলেই চটপট তার নোট বইতে লিখে ফেলতেন বক্তা। এভাবে তিনি নোট বইটি লিখলেন। 7 কে গোয়ালে ইশারা পাঠায়? ঘাস গোয়ালে ইশারা পাঠায়। তারপর 2-8 বলেছে যাক না সেজা জাহান্নামে। জাহান্নামে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তরটা হবে নরক। 2-9 তুমি একটা স্পাই। কাকে বক্তা স্পাই বলেছেন? এখানে হচ্ছে বক্তা অসীমাকে স্পাই বলেছেন, আর বক্তাটা হচ্ছে পুরন্দর চৌধুরী। তারপর 2-10 ঘড়িওয়ালার দাদাকে। উত্তরটা হচ্ছে হোটেলওয়ালা। তারপর 2-11 হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল? উত্তরটা হচ্ছে তাদের মামনির নখ কাটার ছোট কাঁচি। তারপর 2-12 পেয়াদা কাকে ধরতে এসেছিল? পেয়াদা এসেছে ঘড়িওয়ালাকে ধরতে, মাকুকে ধরতে, সার্কাসের লোকেদের ধরতে। তারপর 3-1 বলেছে কাজী নজরুলের গান পাঠ্যাংশটি কার লেখা? পাঠ্যাংশে নেতাজি সুভাষচন্দ্রের কেমন দেহ সৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে। নজরুলের গান পাঠ্যাংশটি রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা। পাঠ্যাংশে নেতাজির দেহ সৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে। তিনি গৌরবর্ণ, উন্নত ললাট এবং অতীব সুপুরুষ ছিলেন। পর 3-1 অথবা বলেছে এ পথে আমি যে গেছি। লেখকের কেন এরকম মনে হয়েছে?
এর শামুকদের চলা দেখে রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গটি এসেছে। বাগানের শামুকরা চলে তাদের একখানা মাংসপুরু পা দিয়ে, চলে যাওয়ার সময় রেখে যায় তাদের চলার জলীয় পদচিহ্ন। এই চিহ্ন থেকেই লেখকের মনে এসেছে রবীন্দ্রসঙ্গীতের কথা, এ পথে আমি যে গেছি। 3-2 বলেছে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়। নিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায়। এই পরিবেশে সাড়া দিয়ে কবির মনের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে গান জেগে ওঠে। সেই গানই হলো বর্ষামঙ্গলের গান। তারপর 3-2 অথবা রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কিভাবে এই গানটি ব্যবহার করেন। 1911 খ্রিস্টাব্দের পর রবীন্দ্রনাথ গানটিকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন, কখনো ব্রহ্মসঙ্গীত হিসাবে, আবার বা দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া হিসাবে। গানটির সুর ও অর্থগৌরব উপলব্ধি করে থিওসফিক্যাল কলেজ কর্তৃপক্ষ গানটিকে প্রতিদিনের অ্যাসেম্বলি সং বা বৈতালিক রূপে চালু করেন। 1930 খ্রিস্টাব্দে জেনিভা সফরের পর রাশিয়াতে গিয়েও তিনি সেখানকার অনাথ বালক বালিকাদের এই গানটি নিজে গেয়ে শুনিয়েছিলেন। 3-3 বলেছে চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবিটি পাওয়া যায় তা লেখো। দিনের কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাঁখের আওয়াজে এবং ঘরে ঘরে দ্বীপ জেলে বুড়ো বটতলায় গ্রাম্য মানুষেরা সান্ধ্য আড্ডায় জমায়েত হয়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে। রাত্রি এলেই দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে। 3-4 বলেছে ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে তারা কি ভেবেছিল। স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে অতীতে সাম্রাজ্যলোভী শাসকদের কথা বলা হয়েছে। সাম্রাজ্যলোভী শাসকরা নিজেদের ক্ষমতা বলে সাম্রাজ্যের সীমানা বাড়িয়েছে, ক্ষমতার দম্ভে নির্মাণ করেছে সুন্দর প্রাসাদ, মনে করেছে তারা যখন পৃথিবীতে থাকবে না তখন তাদের তৈরি অট্টালিকাগুলি চিরকাল তাদের বিজয় কীর্তিরূপে অক্ষত থেকে তাদের নামকে অমর করে রাখবে। 3-4 অথবা স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। কবিতায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় যারা ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী, যারা ভেবেছিল বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে মানুষের মনে জায়গা করে নেবে। ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী মূঢ় বা কার দল বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চায়, কিন্তু সেই সব স্মৃতিসৌধ কালের নিয়মে একদিন জীর্ণ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এইভাবে স্মৃতি লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। 3-5 বলেছে বাঘধরার ফাঁদটি কেমন দেখতে। ধরার বড় ফাঁদ অনেক দিনের পুরনো। জাদুকর জানিয়েছিল যে বনে যখন বসতি ছিল তখন বাঘ নয়, আসলে বুনো শুয়োর ধরার জন্য এই ফাঁদগুলি পাতা হতো। মাটিতে দু মানুষ গভীর গর্ত করে তার ওপরে কাঠকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখা হতো। শস্য খেতে এসে শুয়োর তার মধ্যে পড়ে যেত এবং তার শস্য খাওয়া ঘুঁচত। 3-6 হোটেলওয়ালার জন্মদিনের বিকালে কোন কোন খেলার আয়োজন করা হয়েছিল। হোটেলওয়ালার জন্মদিনকে ভালো করে পালন করার জন্য কিছু খেলার আয়োজন করা হয়েছিল, যেমন প্রথমেই হবে বাজির খেলা, কারণ দড়াবাজির খেলাতেই লোক জমিয়ে দিতে হবে। দড়াবাজির মতো এত ভালো খেলা কমই আছে। এরপরে হবে কুকুরদের খেলা, তারপর হবে জাদুকরের খেলা, জাদুকর আকাশ থেকে পরীদের রানীকে নামাবে, এটি হবে সব থেকে আকর্ষণীয় খেলা। পর 3-6 অথবা হোটেলওয়ালার জন্মদিনে পরীদের রানীর সাজ পোশাক কেমন হবে। পরীদের রানী সাদা ধবধবে পোশাক পাতা রয়েছে, তার সর্বাঙ্গে ছোট ছোট রূপোলি বুটি তোলা, পাশে রূপোলির ডানা জোড়া, মাঝে কাগজের বাক্স খোলা পড়ে আছে, তার মধ্যে পরীদের রানীর মাথায় তাড়া দেওয়া মুকুট, হাতের চাঁদ বসানো রাজদণ্ড, গলার সীতাহার, হাতের তাগা, কানের ঝুমকো, গয়নার সঙ্গে রূপোলি পাড় দেওয়া, সাদা রেশমি রুমাল, এইগুলো সব পড়বে, সেই জন্যে এগুলো রোদে শুকানো হচ্ছিল। আর 4 বলেছে 4-এর 1 হারে 2টো বানান দেওয়া আছে, তার মধ্যে বলেছে কোন বানানটি ঠিক সেটি লেখো, সেকেন্ড বানানটা ঠিক হবে। তারপর 4-এর 2 বলেছে টাপুর টুপুর শব্দটি দিয়ে রচনা করো। টাপুর টুপুর, টাপুর টুপুর বৃষ্টি ঝরে আকাশ থেকে। পর 5 বলেছে প্রবন্ধ রচনা
লেখো। 5-1 বলেছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ সুস্থভাবে বাঁচার জন্য সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন, অথচ সেই পরিবেশই মানুষের অনন্ত চাহিদা আর অপরিমেয় লোভের শিকার হয়ে ক্রমশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে। বাতাস, জল, মাটিতে দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বাড়ছে। যানবাহন আর কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় মানুষ সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়ার মতো অসুখে আক্রান্ত হচ্ছে বা তার ব্যাধির প্রকোপ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, এমনকি জড় জগৎ। কলকারখানার বর্জ্য পদার্থ, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার আর কীটনাশক, জ্বালানি হিসেবে ব্যবহৃত তেল জলকে প্রতিনিয়ত দূষিত করে তুলছে। এইসব বর্জ্যে শহরাঞ্চলের আবর্জনায় আর মাটিও দূষিত হচ্ছে। যানবাহনের প্রবল শব্দ, শব্দবাজি, মাইক্রোফোনের উচ্চ শব্দ স্নায়ুতন্ত্রকে বিকল করে দিচ্ছে, বধিরতা সৃষ্টি করছে, হৃদস্পন্দনের হারে তারতম্য ও রক্তচাপের হ্রাস বৃদ্ধির কারণ হয়ে উঠছে। পারমাণবিক অস্ত্র নির্মাণ ও অস্ত্র পরীক্ষা তেজস্ক্রিয় দূষণকে ত্বরান্বিত করে তুলেছে। যন্ত্র সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে জীবনের ক্রমবর্ধমান চাহিদাকে মূল্য দিতে মানুষ তার উন্নতি আর স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে পরিবেশকে প্রতিনিয়ত আঘাত করেছে, উপেক্ষা করেছে প্রকৃতিকে। বাসস্থানের প্রয়োজনে নির্বিচারে অরণ্য ধ্বংস করেছে। বিজ্ঞান আর প্রযুক্তির লক্ষ্যে ভুলে গেছে পরিবেশের ভারসাম্যের দিকটিকে। এই দূষণের কবল থেকে বাঁচতে বিশ্বের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে। পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে ওঠার পাশাপাশি তাকে সুস্থ রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারে অদম্য প্রাণশক্তিতে উদ্দীপ্ত তরুণ ছাত্র সমাজ, কেননা তারাই ভবিষ্যতের সুনাগরিক। পরিবেশ সুরক্ষার পরিকল্পনা ও পরিবেশ উন্নয়নের দায়িত্ব তারা নিলে তাদেরই ভবিষ্যৎ অনেক সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে। যারা সচেতন নয় তাদের সচেতন করে তোলার লক্ষ্যে ছাত্রছাত্রীরা এগিয়ে আসতে পারে। দলবদ্ধভাবে পরিবেশ বিষয়ক বিভিন্ন পোস্টার, চার্ট, ফেস্টুন তৈরি করে শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ বা বিশ্ব পরিবেশ দিবসের মতো অনুষ্ঠানের আয়োজন করে এ কাজে তারা সামিল হতে পারে। বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের ব্যাপারে বায়ুদূষণ, শব্দদূষণ বা জলদূষণ রোধে ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে নিজেদের দাবি জানাতে পারে। প্লাস্টিক ব্যবহারের ক্ষতি সম্পর্কে মানুষকে অবহিত করতে পারে। দূষণমুক্ত পরিবেশে গড়ে তোলার আবেদন জানিয়ে আলোচনা সভা ও পথনাটিকার আয়োজন করতে পারে। এছাড়াও কুইজ, বক্তৃতা, বিতর্ক, আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে পরিবেশ বিষয়ক প্রকল্প নির্মাণ, চিরপত্র লিখন, দেওয়াল পত্রিকা লিখন এবং সংবাদপত্রে প্রতিবেদন রচনার মাধ্যমেও পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। 5-2 বলেছে দেশ ভ্রমণের উপযোগিতা। অজানাকে জানার, অচেনাকে চেনার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন, যা মানুষের দৃষ্টির অগোচর, যা মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে, মানুষকে সেই মুক্তি ও আনন্দের যাত্রা তৃপ্তি দান করে। ফলত মানুষ দেশ ছেড়ে বহুদূরে ভ্রমণে বের হয়। আদিম মানুষ যাযাবর ছিল, শুধু প্রয়োজনের তাগিদে নয়, ভ্রমণ লিপ্সাতেও। নতুন স্থান, নতুন বনাঞ্চল একদিকে যেমন তাদের খাদ্যের যোগান দিত, অন্যদিকে তেমনি অদেখাকে দেখার আনন্দ প্রদান করত এই দেশ ভ্রমণ। পুঁথিগত শিক্ষা হলো নীরস, এই শিক্ষা আনন্দ দেয় না। চোখে দেখা জিনিস যত সহজে মনের মধ্যে স্থান করে নেয়, অন্য জিনিস তা পারে না। পুঁথিগত শিক্ষার সঙ্গে বাস্তবের সংযোগ ঘটলে তবেই সেই শিক্ষা হয়ে ওঠে সার্থক ও পরিপূর্ণ। ভিন্ন ভিন্ন মানুষের কথাবার্তা, আচার আচরণ জীবন্ত হয়ে ওঠে এই দেশভ্রমণের মাধ্যমেই। এর দ্বারা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, মনে সংকীর্ণতা দূর হয় এবং দেশে দেশে অসন্তোষের প্রক্রিয়া শুরু হয়। এই দেশভ্রমণ মানুষের হৃদয়ের প্রসার ঘটায় এবং হৃদয়কে উদার করে তোলে। দেশ ভ্রমণের ফলে মানুষের মন অকল্পনীয় আনন্দ অনুভব করে। তাই গৃহকোণ থেকে মুক্তি পেয়ে মানুষ অজানা এক প্রকৃতির সৌন্দর্য দেখে আনন্দ উপভোগ করে। দেশের গণ্ডি ছেড়ে প্রবাসে পা দিলেই আমরা সমস্ত ধর্মের মানুষ এক হয়ে উঠি। তাছাড়া ক্ষতবিক্ষত মানুষের হৃদয়ে ভ্রমণ শান্তির স্নিগ্ধ প্রলেপ বুলিয়ে দেয় এবং মানসিক তৃপ্তি প্রদান করে। প্রাকৃতিক সৌন্দর্যের যে শান্ত, স্নিগ্ধ, কোমল, পবিত্র পরিবেশ মানুষের অশান্ত হৃদয়ে দুঃখের প্রবাহে সমুদ্রের জোয়ারের মতো শান্তি প্রদান করে। বস্তুত বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে ঠিকই, কিন্তু জ্ঞানের পাশাপাশি ভ্রমণও অত্যন্ত প্রয়োজনীয়। তাই পুঁথি সর্বস্বতার পরিবর্তে দেশ ভ্রমণে যেমন অভিজ্ঞতা পাওয়া যায়, তেমনি আনন্দিত হওয়া যায়। এই
ভ্রমণের মাধ্যমে মানুষে মানুষে মিলনেরও সৃষ্টি হয়। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।